ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেটা নতুন 2025 শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে তার যে বিষয়বস্তুগুলি আছে সেগুলি বাংলা শিক্ষা SMS পোর্টালে কিভাবে আপলোড করব সেটা দেখে নেব। কিন্তু দেখুন, তার আগে আমরা যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা যে হার্ড কপিটা ফিল আপ করছি তার সাথে কিন্তু এর সম্পূর্ণ মিল থাকতে হবে। আগেও আপনারা জানেন মার্কশিটে যে নম্বর তোলা হয়েছিল ফরমেটিভ সামেটিভ বাংলা শিক্ষা পোর্টালও একই নম্বর তুলতে হয়। তো এই মুহূর্তে দেখুন, এই ভিডিওর ওপরে ডান দিকে একটা লিঙ্ক দেখতে পাবেন, সেখানে হার্ড কপিটা আমরা যে মার্কশিট অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেটা কিভাবে ফিল আপ করবো সেই লিঙ্কটা আপনারা দেখতে পাবেন। অবশ্যই সেটা দেখে নেবেন, কারণ তার সাথে এটার সম্পূর্ণ মিল আছে। হার্ড কপিটা নিয়ে হাতে করে নাড়াচাড়া করলে SMS পোর্টালে মার্কস আপলোডিং বিষয়টা কিন্তু অনেকটা সহজ হবে। তো চলুন শুরু করা যাক। আমাদের যে SMS পোর্টাল আপনারা জানেন অলরেডি, এটার সাথে আপনারা পরিচিত হয়েছেন। এতদিন এখানে যেটা ইভ্যালুয়েশন বলে যে অপশনটা ছিল, এখন তার পরিবর্তে থাকছে HPRC অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। তার মধ্যে ফরমেটিভ সামেটিভ যেমন ছিল তেমন তো রয়েছে। তারপরে 3 নম্বরে যে মেনুটি রয়েছে আপনার, যেটা বাংলা হচ্ছে শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ। তারপরে আপনার 4 নম্বরে যেটা রয়েছে আপনার আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ, এবং শেষকালে যেটা রয়েছে ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশ। তো এই সমস্ত যে মেনুগুলি রয়েছে বা টপিকগুলি আমরা এক এক করে আলোচনা করব কিভাবে এন্ট্রি করব। প্রথমে ফরমেটিভ দেখুন, এর আগে এবার ফরমেটিভ সিলেক্ট করার পর আপনারা ক্লাস সেকশন সিলেক্ট করবেন, সাবজেক্ট সিলেক্ট করবেন, ফরমেটিভ ইভ্যালুয়েশন 1, এবং যেহেতু এটা 7-এর জন্য আমি এন্ট্রি করছি 2025, ফুল মার্কস হচ্ছে 30। এবার এই 30-র মধ্যে এতদিন কি ছিল, এতদিন ফরমেটিভে আমরা 5টা করে ইন্ডিকেটর ফিল আপ করেছিলাম প্রত্যেকটা ফরমেটিভের পরিপ্রেক্ষিতে। এবছর থেকে 2025 শিক্ষাবর্ষ থেকে ফরমেটিভ যে 3টে তো ফরমেটিভ রইলই, এবার প্রত্যেকটি ফরমেটিভের 3টে করে ফেজ থাকছে। F1-এর মধ্যে ABC, F2-র মধ্যে ABC, আবার F3-র মধ্যে ABC। তার মানে প্রথম ফরমেটিভ যখন আমরা এন্ট্রি করব তখন তার 3টে সাব ক্যাটাগরি আমাদের ফিল আপ করতে হবে। এটা 5-এর জন্য বলে এখানে ফুল মার্কস 20 রয়েছে, এটা 7-এর জন্য বলে এখানে ফুল মার্কস 30। তাহলে এই মুহূর্তে আমরা ফরমেটিভ ইভ্যালুয়েশনের ফরমেটিভ 1-এ রয়েছি। তাহলে এখানে দেখুন F1A, F1B আর F1C, ফুল মার্কস 30। তাহলে যে যা নম্বর পাবে আপনারা সেই নম্বরগুলি দেবেন। অ্যাবসেন্ট হলে আনচেক, দেখুন এখানে রোল নাম্বার 3টা অ্যাবসেন্ট আছে, আমি আনচেক করে দিয়েছি। তো এটা গেল ফরমেটিভ। এবার যেহেতু এটা আমার ফার্স্ট ফরমেটিভের 3টে সাব ক্যাটাগরি, তাহলে একটা জানুয়ারি মাস, একটা ফেব্রুয়ারি মাস, একটা মার্চ মাসের বিষয়, কিন্তু এন্ট্রিটা একসাথে করতে হবে। ফার্স্ট ফরমেটিভ যখন আমরা কমপ্লিট হবে 3 মাস পর, তখন মানে ফার্স্ট সামেটিভ যে সময় হবে, সামেটিভের পর যখন নম্বর তুলবেন তখন ফার্স্ট ফরমেটিভ এইভাবে তুলবেন, একই রকম সেকেন্ড ফরমেটিভ, থার্ড ফরমেটিভ। তাহলে এটা গেল ফরমেটিভের বিষয়বস্তু। এবারে আমরা চলে যাচ্ছি সামেটিভ। সামেটিভটা নতুন করে বলার কিচ্ছু নেই। সামেটিভে যেমন নম্বর এর আগেও আপনারা তুলেছেন, ক্লাস সেকশন সাবজেক্ট ইভ্যালুয়েশন 1 সমস্ত কিছু সিলেক্ট করার পর যেমন যেমন নম্বর পাবে অ্যাবসেন্ট হলে আনচেক করে দেবেন। আমি এটা নিয়ে সময় নষ্ট করছি না। এরপর থেকে শুরু হচ্ছে আসল বিষয়বস্তু। ভালো করে এবার বুঝে নিন 3টি যে বাকি ক্যাটাগরি রয়েছে। আমি প্রথমে যেটা দেখাচ্ছি আপনার, এখানে আমি চলে যাচ্ছি বিহেভিওরাল কগনিটিভ আউটকাম, যার বাংলা হচ্ছে আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ। এরপরে যে 3টে বিষয় নিয়ে আমি আলোচনা করব, অ্যাকচুয়ালি এইগুলোরই সামগ্রিকভাবে নম্বরটা আপনাকে ফরমেটিভে দিতে হবে আলাদা করে, আর প্রত্যেকটার ক্ষেত্রে সেপারেট এখানে বিষয়গুলি এসে যাচ্ছে। এবার এই যে প্রথমে যেটা দেখাচ্ছি আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ, এর মধ্যে আপনার ইন্ডিকেটর আছে 11টা। সেই 11টা ইন্ডিকেটর হার্ড কপিগুলি আপনারা দেখতে পাবেন। এখানে যেমন আমি সংক্ষেপে 2-একটা বলে দিই। SA লেখা আছে মানে সেলফ অ্যাওয়ারনেস, তারপরে CS লেখা আছে কমিউনিকেশন স্কিল। এইরকম আপনার টোটাল 11টি এখানে কিন্তু আইটেম বা টপিক রয়েছে। এবার প্রত্যেকটা আমি আলোচনা করব, না হলে বিষয়টা কিন্তু বোঝা যাবে না। এবার এখানে আমাদের গ্রেড দিতে হবে। A মানে হচ্ছে ভেরি গুড মানে খুব ভালো, B হচ্ছে ভালো, C হচ্ছে সন্তোষজনক, D হচ্ছে আরও উন্নতির প্রয়োজন আছে। তো এবার আমি একটি একটি করে আলোচনা করছি। প্রথমে হচ্ছে আমার সেলফ অ্যাওয়ারনেস অর্থাৎ আত্মসচেতনতা। কোন কোন বিষয়ের ওপর আপনারা এটাকে গ্রেডিং করবেন। আত্মসচেতনতা মানে কি, নিজের লক্ষ্য স্থির করতে পারা, নিজের দুর্বলতা চিহ্নিত করা, নিজের সক্ষমতা চিহ্নিত করা, চিন্তন ক্ষমতা, মূল্যবোধ, এই সমস্ত থাকলে
তার মধ্যে আমরা আত্মসচেতনতা বোধ রয়েছে এমনটা বলতে পারি, সেক্ষেত্রে তার আপনারা গ্রেড এ দিতে পারেন, যেমন বুঝবেন সেরকম দেবেন। তারপরে সিএস মানে কমিউনিকেশন স্কিল অর্থাৎ যোগাযোগ, সেখানে শিখনে অংশগ্রহণ করা মানে ইন্টারাকশন, পিছিয়ে পড়া সহযোগীদের সহযোগিতা করা, গ্রুপ লার্নিং, এই সমস্ত তার মধ্যে থাকলে আমরা বলবো তার কমিউনিকেশন স্কিলটা ভালো। তারপর রয়েছে সিটি মানে কোলাবোরেটিভ থিঙ্কিং, সমবেত চিন্তন, সহপাঠীদের সাথে একযোগে সমস্যার সমাধান, টিম ওয়ার্ক করা, সমবেতভাবে সামাজিক সমস্যার সমাধান, এই সমস্ত বিষয়ের ওপর এইটার গ্রেডেশন হবে। তারপরে ইএলএস মানে এক্সপেরিমেন্সিয়াল লার্নিং স্কিল অর্থাৎ অভিজ্ঞতালব্ধ শিখন দক্ষতা, বিজ্ঞানের বিভিন্ন সমস্যা প্রয়োগমূলক সমাধান, এইগুলো করতে পারলে তার উপর এটার আপনারা গ্রেডেশন করবেন। তারপরে গহীন চিন্তন মানে ক্রিটিক্যাল থিঙ্কিং সিটি, এই যে সিটি তার গ্রেডেশনটা এখানে হবে, অর্থাৎ বিভিন্ন যুক্তিতর্কের অবতারণা, সমস্যার সমাধানের সময় বাঁচানো, সিদ্ধান্ত নেবার ক্ষমতা, অর্থাৎ একটু গভীরে গিয়ে চিন্তাভাবনা করতে পারলে তার ওপর এইটার গ্রেডেশনটা হবে। নেক্সট আমরা টপিকগুলো যাচ্ছি। আপনার বিশ্লেষণমূলক চিন্তন অর্থাৎ আপনার কম্পিউটেশনাল থিঙ্কিং বিষয়টা যেটা রয়েছে এখানে সি যেটা আমরা ডিনোট করেছি, তো এই ক্ষেত্রে পাজেল সমাধান বা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, সমাধানের বিকল্প পদ্ধতি উদ্ভাবন, এই সমস্ত তার মধ্যে যদি কনসেপ্ট থাকে তার উপরে এটা গ্রেডেশন করবেন। তারপরে পিএসএ মানে প্রবলেম সলভিং অ্যাবিলিটি, সমস্যা সমাধানের সামর্থ্য, বিভিন্ন সমস্যার নিজের অভিজ্ঞতায় সমাধান যদি করতে পারে তারপর এটা মার্কিং করবেন। ডিএমএস মানে ডিসিশন মেকিং স্কিল, এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, ডিসিশন মেকিং, যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে তার উপর এটা নম্বর বা মার্কিং করবেন বা গ্রেডেশন করবেন। তারপরে সিপিএস যেটা রয়েছে ক্রিয়েটিভ প্রেজেন্টেশন, সৃজনশীল উপস্থাপন, তার মধ্যে যেমন দক্ষতা থাকবে। এবং তারপরে এ যেটা রয়েছে নান্দনিক বোধগম্যতা, নান্দনিক বোধগম্যতা বুঝতেই পারছেন, অ্যাস্থেটিক অ্যাপ্রিসিয়েশন, তার মধ্যে যেমন দেখবেন সেরকম করবেন। এবং সবশেষে যেটা আছে টিপিও মানে টিচার্স পারসেপশন ওভারঅল, অর্থাৎ সমস্তগুলো মিলিয়ে ওভারঅল আপনি একটা গ্রেড এখানে দেবেন। তো এইটা হচ্ছে এইটার মেন বিষয়, যেটা হচ্ছে আপনার বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম। এইটাকে আপনার এইভাবে গ্রেডেশন দিতে হবে প্রত্যেকটা ক্যাটাগরি, কার কার ওপর বিশ্লেষণ করে আপনারা গ্রেডটা দেবেন, আমি সেটা চুলচেরা বিশ্লেষণ করলাম। এরপরে আমরা যেটা চলে যাচ্ছি, আচ্ছা তার আগে বলি এইটা আপনাদের 3টি ফর্মেটিভের জন্য মোট 3 বার এন্ট্রি করতে হবে, বিষয়ভিত্তিক নয়, এটা ভালো করে বুঝে নিন। যে কারণে এইখানে দেখুন কোনো রকম সাবজেক্ট লেখা নেই। ক্লাস 7A আপনার বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম ইভ্যালুয়েশন 1, তার মানে ইভ্যালুয়েশন 1 এর জন্য একবার হবে, ইভ্যালুয়েশন 2 এর জন্য একবার হবে, ইভ্যালুয়েশন 3 এর জন্য একবার হবে, কিন্তু সাবজেক্ট ওয়াইজ আলাদা করে এই বিষয়টা করা কিন্তু প্রয়োজন নেই। কারণ এখানে যেগুলো দেখছেন ছাত্রছাত্রীর আপনার চারিত্রিক বিষয়, এখানে তো চারিত্রিক বিষয়ের মধ্যে সাবজেক্টের ব্যাপার থাকছে না, বা এর পরের যেগুলি রয়েছে বৌদ্ধিক, সেগুলো আপনার সাবজেক্টের বিষয় থাকছে না। কাজে এগুলো ওভারঅল একজন স্টুডেন্টের ক্ষেত্রে করতে হবে, বিষয় ভিত্তিক নয়। তার মানে 3টি ফর্মেটিভের জন্য মোট 3 বার করতে হবে। তো এইটা গেল আপনার বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস। নেক্সট আমরা যে জায়গাটা চলে যাচ্ছি, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল, অর্থাৎ যেটা আমরা বাংলাটা বলতে চাইছি ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশ। এবার আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। এখানেও দেখুন টোটাল কিন্তু আমার 15টি ইন্ডিকেটর রয়েছে, আমি একটা একটা করে আলোচনা করব। আর এখানেও সেই একই পদ্ধতি, গ্রেডেশন সিস্টেম, ABCD, একই নিয়ম, ভালো, খুব ভালো, ভালো, সন্তোষজনক, আরও উন্নতির প্রয়োজন। এবার আমরা চলে যাচ্ছি প্রথম থেকে পরপর একটি করে বিষয় আমি ডিসকাস করছি। যার প্রথমে আছে এলএস মানে লিসেনিং স্কিল। লিসেনিং স্কিল মানে কি? শ্রবণ দক্ষতা। তাহলে শিখনে মনোযোগী হবে। আপনি কি করে বুঝবেন যে একজন শিক্ষার্থী শ্রবণে দক্ষতা তার রয়েছে? শিখনে মনোযোগী হবে, আগ্রহ দেখাবে, স্বচ্ছন্দে প্রশ্ন করবে। তাহলে এই ধরনের তার মধ্যে যদি বহিঃপ্রকাশ ঘটে আপনি যেমন বুঝবেন সেরকম তাকে গ্রেডেশন দেবেন। তারপরে আপনার হচ্ছে সিএস মানে কমিউনিকেশন স্কিল, সংযোগের দক্ষতা। বক্তব্যে তার বা বক্তব্যের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, ইঙ্গিতের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটবে। অনেক সময় দেখবেন নন ভার্বাল কমিউনিকেশন যেটা আমরা বলি, কোনো শব্দ না করে ইশারার মাধ্যমে অনেক কিছু কমিউনিকেট করা যায়, সেই বিষয়টা। তারপরে যেটা রয়েছে ইএস মানে আপনার এমপ্যাথি স্কিল, সমানুভূতির দক্ষতা, সহপাঠীর অভিজ্ঞতা, অনুভূতি, মন্তব্য, সমস্যা বোঝার ক্ষমতা, এই ধরনের যদি থাকে। তারপরে যেটা রয়েছে আপনার COS মানে কোঅপারেশন স্কিল, অর্থাৎ সহযোগিতার দক্ষতা,
সহপাঠীদের সহযোগিতা, দুর্বলদের সাহায্য, সম্পদ দিয়ে সাহায্য, অর্থাৎ স্কেলটা আনেনি তাকে স্কেলটা দিয়ে সহযোগিতা করলো, বা একটু জল শেয়ার করলো, একটু টিফিন শেয়ার করলো, সমস্তটাই স্বাস্থ্যবিধান মেনে। তো এই রকম থাকলে তাকে কোঅপারেশন স্কিল, তার মধ্যে আমরা সহযোগিতামূলক বিষয় বুঝতে পারবো। তারপর কনভারসেশন স্কিল, অর্থাৎ কথোপকথনের দক্ষতা, সহপাঠীদের সাথে কথা বলা, ছোট এবং বড়দের সাথে উপযুক্ত শব্দ ব্যবহার করে কথা বলা, অর্থাৎ বন্ধুদের সাথে যে শব্দ চয়ন করবে, কোনো সিনিয়র বা শিক্ষকের সাথে সেই শব্দ চয়ন করবে না, উপযুক্ত শব্দ ব্যবহার করে কমিউনিকেট করবে। তারপর বন্ধুত্ব স্থাপন, অর্থাৎ আপনার এটা হলো ফ্রেন্ডশিপ স্কিল। আচ্ছা, তারপর হচ্ছে কনফ্লিক্ট রিজলিউশন, অর্থাৎ দ্বন্দ্ব নিরসন, ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন দ্বন্দ্বের সমাধান করা। তো এই রকম যদি মানসিকতা থাকে তার উপর এগুলো গ্রেড দেবেন। এরপর আমরা নেক্সট চলে যাচ্ছি বাকিগুলো। যেমন ধরুন এরপর রয়েছে মানসিক চাপ মোকাবিলার দক্ষতা, অর্থাৎ স্ট্রেস কপিং স্কিল, মানে SCS। আমরা এই মেনুটায় রয়েছি। তাহলে মানসিক চাপ মোকাবিলা, তার মধ্যে বিভিন্ন চাপ প্রতিহত করা, উদ্বেগ কাটিয়ে ওঠা, এই ধরনের যদি ক্ষমতা থাকে তার উপর এটা গ্রেডেশনটা করবেন। তারপরে আমরা DMS মানে ডিসিশন মেকিং স্কিল, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সমস্যাকে সঠিকভাবে চিহ্নিত করে সিদ্ধান্ত নেওয়া, দলগত সমস্যার সমাধান। তারপরে রয়েছে আপনার ইন্টারপার্সোনাল স্কিল, অর্থাৎ পারস্পরিক সম্পর্ক রক্ষার দায়িত্ব, সহপাঠীদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে দলগত কর্ম সম্পাদন, এই বিষয়টা রয়েছে। তারপরে রয়েছে আমরা চলে যাচ্ছি অর্গানাইজেশনাল স্কিল, অর্থাৎ সাংগঠনিক দক্ষতা, উপযুক্ত প্রস্তুতি নিয়ে বিভিন্ন বাধা কাটিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া, এই ধরনের তার মধ্যে যদি ক্যাপাবিলিটি থাকে তারপর গ্রেডেশন দেবেন। তারপরে আমরা রয়েছে ইমোশন কন্ট্রোল স্কিল, অর্থাৎ আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা। হতে গেছে আপনি অঙ্কের খাতা দিচ্ছেন, ছেলেটি ফুল মার্কস পেয়েছে, এমন একটা আওয়াজ করে উঠলো যেটা খুবই শ্রুতিকটু লাগবে বা দৃষ্টিকটু লাগবে, তো সেই আবেগকে কন্ট্রোল করে সঠিকভাবে তার প্রকাশ ঘটানো, এইটা তার মধ্যে কতটা রয়েছে এটাও একটা দেখার বিষয়। তারপর রেসপেক্ট স্কিল, RS, এই যে RS, রেসপেক্ট স্কিল মানে কি? শ্রদ্ধা জ্ঞাপনের দক্ষতা, আত্মসম্মান মানে নিজেকে শ্রদ্ধা করা, সহপাঠীদের প্রতি সম্পর্ক, ছোট বড় বয়স্ক প্রতিবন্ধী সকলের প্রতি শ্রদ্ধা কেমন তার মধ্যে রয়েছে। তারপর AS, অ্যাসার্টিভনেস স্কিল, অর্থাৎ দৃঢ় মত প্রকাশের দক্ষতা, ইতিবাচক যুক্তিতে নিজের ভাবনায় অবিচল থাকা, নেতৃত্ব দান। শেষ কালেক্টর রয়েছে লিডারশিপ, এই যে লাস্টে L রয়েছে, লিডারশিপ, সহপাঠীদের ওপর সুস্থ প্রভাব বিস্তার করে বিভিন্ন সমস্যার সমাধান করে নেতৃত্ব প্রদান, অর্থাৎ অনেকে দেখবেন জবরদস্তি সকলের ওপর প্রভাব খাটাতে চায়, সেটা নয়, সুস্থ প্রভাব বিস্তার করে নেতৃত্ব বা লিডারশিপ দেওয়া, তার মধ্যে যদি ক্যাপাবিলিটি থাকে তার উপর মার্কিং করবেন। তো এখানে টোটাল আমি প্রথমেই বললাম 15টা ইন্ডিকেটার রয়েছে। তো 15টা ইন্ডিকেটারের সাপেক্ষে আপনারা তার যে মানে কি কি বিষয়গুলির ওপর চিহ্নিত করে আপনি গ্রেডেশনটা করবেন আমি সেটা নিয়ে ডিসকাস করলাম। আর এটার ব্যাপারে বলে দিই, এটা কিন্তু একবারই করতে হবে। এখানে দেখুন ফর্মেটিভ 1 বা সামেটিভ 1 বা ইভ্যালুয়েশন 1 কিচ্ছু লেখা নেই, শুধু লেখা আছে 7A। সেই এবার আপনারা স্টুডেন্টের এখানে রোল দেখতে পাচ্ছেন, নাম দেখতে পাচ্ছেন, তার প্রত্যেক ছাত্রর পিছু একবার করে, অর্থাৎ ক্লাস পিছু বছরের শেষে একবার এন্ট্রি করতে হবে। একজন শিক্ষার্থীর একদম বছরের শেষে নভেম্বর মাস বা ডিসেম্বর মাসে আপনারা সেই স্টুডেন্টের দরুন একবার শুধু এন্ট্রি করবেন এইভাবে গ্রেড দিয়ে। তো এইটা গেল ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল। তো এই যে এর আগে দুটো দেখালাম, এটা তবু খানিকটা সুবিধা আছে, আপনাকে ABCD গ্রেড দিতে হবে। এরপর আমি যেটা যাব সেটা হচ্ছে সব থেকে সমস্যার বিষয়, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, অর্থাৎ শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ। এইখানে দেখুন কোনো গ্রেড দেবার ব্যাপার নেই, কোনো নম্বর দেবার ব্যাপার নেই, আপনাকে ম্যানুয়ালি সমস্ত কিছু কিন্তু টাইপ করতে হবে, এবং এইটা প্রত্যেক ফর্মেটিভের জন্য একবার করে করতে হবে, মোট 3 বার। আমি প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করছি, যে কারণে এখানে দেখুন ক্লাস সেকশন আছে, এখানে কিন্তু কোনো আপনার লার্নিং 1 কগনিটিভ ডোমেন ইন 2025, অর্থাৎ ছাত্রছাত্রীর জন্যে প্রত্যেক ফর্মেটিভে আপনাকে একবার করে এই বিষয়টা কিন্তু করতে হবে, মানে মোট 3 বার আপনাকে করতে হবে। এখানে ফর্মেটিভ 1 বা ইভ্যালুয়েশন 1 কিছু একটা থাকবে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা টোটাল মেনু হচ্ছে 7টা টপিকের ওপর আমরা আলোচনা করব। আমি একটা একটা করে শুরু করছি। প্রথমে যেমন দেখুন POI, অর্থাৎ প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স। প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সের মধ্যে কতগুলি ক্ষেত্র থাকতে পারে,
ওয়ার্ড স্মার্ট, গুছিয়ে কথা বলতে পারা। দেখুন আমি প্রথম স্টুডেন্টের ওয়ার্ড স্মার্ট এখানে লিখেছি, অর্থাৎ যদি দেখা যায় সেই স্টুডেন্ট গুছিয়ে কথা বলতে পারে বা প্রশ্নের উত্তর ভালোভাবে গুছিয়ে দিতে পারে, সুন্দর রচনা লিখতে পারে, তাহলে আমরা তাকে ওয়ার্ড স্মার্ট বলে আইডেন্টিফাই করব। আমরা এখানে লিখবো তার পরিপ্রেক্ষিতে ওয়ার্ড স্মার্ট। আচ্ছা তারপর দেখুন লজিক স্মার্ট, গণিতের বিভিন্ন সমস্যার যুক্তি খোঁজা, এই ধরনের ক্যাপাবিলিটি থাকলে আমরা এখানে লজিক স্মার্ট তার পরিপ্রেক্ষিতে লিখতে পারি। পিকচার স্মার্ট, বিজ্ঞান এবং ভূগোলের ছবি আঁকতে পারে ভালো, ম্যাপ পয়েন্টিং করতে পারে বা অঙ্কের গ্রাফ করতে পারে, তাকে আমরা বলবো পিকচার স্মার্ট। মিউজিক স্মার্ট, সঙ্গীতের প্রতি আগ্রহ, সেটা ভোকাল হোক বা কোনো ইনস্ট্রুমেন্টাল হোক। তারপরে বডি স্মার্ট, খেলাধুলা অথবা শরীরচর্চায় বিশেষ দক্ষতা। সেলফ স্মার্ট, আত্মসম্মানবোধ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পিউপিল স্মার্ট, অন্যের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতা। নেচার স্মার্ট, প্রকৃতিকে ভালোবাসা, প্রাণী উদ্ভিদকে ভালোবাসা। এবার আমি এখানে তিনজনের দেখিয়েছি, একজনকে লিখেছি ওয়ার্ড স্মার্ট, একজনকে মিউজিক স্মার্ট, আর একজনকে পিকচার স্মার্ট। এদের মধ্যে এই গুণগুলো খুঁজে পেয়েছি, আমি এইগুলি লিখেছি। ধরুন এইটা প্রথম ফর্মেটিভের সময় এই কাণ্ড কারখানাটা হচ্ছে, প্রত্যেকটি স্টুডেন্টের আমরা লিখব। নেক্সট যেটা হচ্ছে AOI মানে এরিয়া অফ ইন্টারেস্ট, অর্থাৎ একজন শিক্ষার্থীর কোন কোন দিকে আগ্রহের ক্ষেত্র রয়েছে, যেটাকে বাংলায় বলা হচ্ছে আগ্রহের ক্ষেত্র। এবার দেখুন কারো সঙ্গীতে থাকতে পারে, কারো যন্ত্রসঙ্গীত, ছবি আঁকা, নৃত্য, বাগান পরিচর্যা, নাটক, সেলাই, কাঠের বা মাটির কাজ, ছবি তোলা, কুইজ, ভালো লিখতে পারা, কবিতা আবৃত্তি, খেলাধুলা, যোগব্যায়াম, বিতর্ক, রান্নাবান্না, অন্য ভাষায় কথা বলা, নেতৃত্ব প্রদান, অভিনয় করা, এই রকম বিশেষ তার প্রতিভা থাকতে পারে। তো ধরুন প্রথম শিক্ষার্থীর এরিয়া হচ্ছে কুইজ, যেহেতু সে কথা ভালো বলতে পারে, কুইজে তার বিশেষ আগ্রহ আছে। আচ্ছা দ্বিতীয়জন মিউজিক স্মার্ট দিয়েছিলাম, দেখা যাচ্ছে সে ভালো গিটার বাজাতে পারে। আবার 3 নম্বরে পিকচার স্মার্ট, তার অর্থাৎ তার ছবি আঁকার ক্ষেত্রে বিশেষ আগ্রহ রয়েছে। তাহলে এই পয়েন্ট আউটগুলো আমরা করলাম, দুটো পয়েন্ট নিয়ে আলোচনায়। এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে রয়েছে PA মানে পজিটিভ অ্যাটিটিউড, অর্থাৎ ইতিবাচক মনোভাব। কোন কোন বিষয়গুলি এর মধ্যে থাকবে? অন্তর্জাত শৃঙ্খলা, সহপাঠীদের সহযোগিতা, নিয়মানুবর্তিতা, সুবক্তা, সুন্দর শ্রোতা, কাজের প্রতি গুরুত্ব প্রদান, ভবিষ্যতের লক্ষ্য নির্ণয়, পড়াশোনায় মনোযোগী, অন্যকে উজ্জীবিত করা, ক্লাস নোট তৈরি করা, নেতৃত্ব প্রদান, কাজের প্রতি একনিষ্ঠতা, অর্থাৎ বিভিন্ন পজিটিভ অ্যাটিটিউড তার মধ্যে আমরা দেখতে পাবো। এই ধরনের ক্ষেত্র আমরা এখানে নোট ডাউন করব। ধরুন দেখা গেল প্রথম শিক্ষার্থী গুড লিসিনার, ভালো শ্রোতা দিলাম। দ্বিতীয় জনকে আমি দিচ্ছি ওপেন মাইন্ডেড, তার ইতিবাচক, তার মধ্যে কনফিডেন্স রয়েছে, ওপেন মাইন্ডেড। 3 নম্বরকে দিলাম পাংচুয়াল, অর্থাৎ নিয়মানুবর্তিতা তার মধ্যে যথেষ্ট রয়েছে। তাহলে এইভাবে আমি 3 জনাকে এখানে তার ডেসক্রিপশনটা আমরা দিলাম। এবার চলে যাচ্ছি আমরা চতুর্থ টপিকটায়, EA মানে এক্সেপশনাল অ্যাবিলিটি। এক্সেপশনাল অ্যাবিলিটি মানে ব্যতিক্রমী দক্ষতা। তো ধরুন কীরকম হতে পারে এর মধ্যে? কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়া, বিশেষভাবে সহানুভূতিশীল, স্বতঃপ্রণোদিত হয়ে কর্ম সম্পাদন, আপনাকে বলতে হলো না, সে কাজটা করতে এগিয়ে চলে এলো, সময়ের সাথে সম্পদের ব্যবহার। এই ধরনের আমি এগুলো কিছুগুলো উদাহরণ দিয়েছি। মানে বিশেষ তার মধ্যে যদি কোনো দক্ষতা দেখতে পান, সেটা আমরা এই জায়গায় উল্লেখ করব। না পেলে আমরা নাথিং লিখব। তো এবার ধরুন আমি যেমন 1 নম্বরকে দিয়েছি সেলফ মোটিভেটেড, তার মধ্যে একটা নিজেকে নিজে মোটিভেট করার মতো তার মধ্যে ক্ষমতা আছে, আমরা সেটা এখানে তাকে দিলাম। 2 নম্বরে আমরা লিখলাম এমপ্যাথেটিক, অর্থাৎ বিশেষভাবে সহানুভূতিশীল। অনেকে থাকে দেখবেন অল্পেতেই অন্যের দুঃখে কাতর হয়ে পড়ে, তাদেরকে সেটা দিলাম। 3 নম্বরকে আমি লিখছি লিডারশিপ, অর্থাৎ নেতৃত্ব প্রদান করা, তার মধ্যে একটা বিশেষ ক্ষমতা আছে, আমি সেটা এখানে মেনশন করলাম। এরপরে 5 নম্বরে যেটা রয়েছে আপনার FOA, অর্থাৎ ফিচার্স অফ অ্যাংজাইটি। অ্যাংজাইটি মানে বুঝতেই পাচ্ছেন উদ্বেগের বৈশিষ্ট্য সমূহ, অর্থাৎ আজকাল এই উদ্বেগ অনেক শিক্ষার্থীর মধ্যেই থাকে। এবার সেই উদ্বেগ যদি থাকে, সেই উদ্বেগটা কীরকম ধরনের, তার বৈশিষ্ট্যটা কীরকম, তার মধ্যে কোন কোন ক্ষেত্র থাকতে পারে? ইংরাজি পড়তে তার উদ্বেগ, গণিত পড়তে বা অন্য কোনো বিষয়ে বিশেষ কোনো দিকের শিক্ষার উদ্বেগ, হয়তো ধরুন ছবি আঁকতে পারে না বা গ্রাফ করতে গেলে তার মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হয়। তারপর নিয়মিত স্কুল আসার ব্যাপারে উদ্বেগ, অনেকেই দেখবেন স্কুল আসতে হলেই একটা গায়ে জ্বর আসার মতো ব্যাপার, একটা অ্যাংজাইটি কাজ করে। পরীক্ষা দেবার ব্যাপারে উদ্বেগ, যেটাকে মানে এক্সাম ফোবিয়া বলি। সহপাঠীদের সাথে কথা বলায় উদ্বেগ, অনেকে দেখবেন চুপচাপ থাকে, কথা বলতে চায় না। বিশেষ কোনো কাজে অংশগ্রহণে উদ্বেগ, আপনি কোনো কাজ করতে বললে চেয়ার থেকে বেঞ্চ থেকে উঠেই আসতে চায় না। তো এই ধরনের অ্যাংজাইটি তার মধ্যে থাকলে সেগুলো আমরা এখানে নোট ডাউন করব। যেমন ধরুন প্রথম শিক্ষার্থীর ক্ষেত্রে আমি লিখেছি ম্যাপ পয়েন্টিং, অর্থাৎ
তাকে ম্যাপ পয়েন্টিং করতে বললেই তার হাত কাঁপতে শুরু করে দেয়, এটাতে আমাদের অ্যাংজাইটি কাজ করে। 2 নম্বরকে আমি লিখেছি ইন্টারাক্ট ফ্রেন্ড, সংক্ষেপে লিখেছি, অর্থাৎ বন্ধুদের সাথে কথা বলতে চায় না। 3 নম্বরকে লিখেছি ইংরেজি, অর্থাৎ ইংরাজি বই খুললে তার মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়, উদ্বেগ কাজ করে, অ্যাংজাইটি কাজ করে। তো এই রকমভাবে আপনারা লিখবেন, কোনো কিছু যদি না পান আপনারা নাথিং লিখবেন। এরপরে LG মানে লার্নিং গ্যাপ, এখানে LG লার্নিং গ্যাপ মানে বুঝতেই পারছেন তার মধ্যে শিখনে অপূর্ণতা, যে ব্যাপারগুলো সে ঠিকমতো শিখে উঠতে পারেনি, সেটা বিদ্যালয় কামাই করার জন্য হোক বা বিদ্যালয়ে হয়তো এসেছে কোনোদিন তার মেন্টালিটি ঠিক ছিল না, অন্য কোনো চিন্তার মধ্যে ছিল, শিখতে পারেনি, হয়তো আপনি যেদিন গ্রাফটা শিখিয়েছেন সেদিন সে সম্পূর্ণ মনোযোগী হতে পারেনি, যে কারণে সে শিখতে পারেনি, এমনটা হতে পারে। তো লার্নিং গ্যাপের মধ্যে কোন কোন দিকগুলো আসতে পারে? হাতের লেখা, উচ্চারণ, বানান, ইংরাজি পড়তে পারা, গণিতের চিহ্ন, অনেকে দেখবেন প্লাস মাইনাস নিয়ে গন্ডগোল করে ফেলে, ইতিহাসের তারিখ অনেকে মনে রাখতে পারে না, চিত্রাঙ্কন, ছবি আঁকা, গ্রাফ বা ম্যাপ পয়েন্টিংয়ের সমস্যা হতে পারে, গণিতের সূত্র মনে রাখতে পারে না, পর্যায়ক্রমিক ঘটনা স্মরণ করা, ইতিহাসের পরপর কী কী ঘটনা ঘটেছিল সেগুলো গোলমাল করে ফেলছে, এই ধরনের বিশেষ কারণে তার মধ্যে একটা লার্নিং গ্যাপ তৈরি হয়েছে। তো ধরুন 1 নম্বরকে আমি এখানে দিয়েছি ম্যাপ পয়েন্টিং, অর্থাৎ ম্যাপ পয়েন্টিংটা ঠিকমতো সে শিখতে পারেনি। তাহলে এই যে শিখতে পারেনি, আমি যখন নোট ডাউন করছি পরের ফর্মেটিভে তাকে যাতে শেখানো যায় সেটা আমাকে ভাবতে হবে। 2 নম্বরকে আমি লিখছি নাথিং, অর্থাৎ এর কোনো লার্নিং গ্যাপ নেই। 3 নম্বরে আমি লিখছি স্পেলিং, অর্থাৎ হয়তো ইংরাজির বানানে তার সমস্যা আছে, এই ধরনের বিষয়গুলি আমরা এখানে দেব। আর একদম শেষকালে যেটা আছে SLD স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টি, যেটা বাংলা হচ্ছে বিশেষ শিখন প্রতিবন্ধকতা। বিশেষ শিখন প্রতিবন্ধকতা এটা সচরাচর থাকে না শিক্ষার্থীদের মধ্যে। এবার এর মধ্যে কোন কোন দিকগুলো থাকতে পারে? যেমন ডাইলেক্সিয়া, পঠনে প্রতিবন্ধকতা, ডিসগ্রাফিয়া, লেখনে প্রতিবন্ধকতা, ডিসক্যালকুলিয়া, গণিতে প্রতিবন্ধকতা। যদি কোনো শিক্ষার্থীর বা অভিভাবক বা মা বাবা বলে যে তার স্টুডেন্টের বা তার ছেলেমেয়ের এই ধরনের রোগ চিহ্নিত হয়েছে, সেটা আপনারা এখানে নোট ডাউন করতে পারেন, আদারওয়াইজ নাথিং লিখে দেবেন। আমি এখানে একটা জাস্ট এক্সাম্পল স্বরূপ লিখেছি ডাইলেক্সিয়া। তো যাই হোক, এই হচ্ছে সামগ্রিক বিষয়, কিন্তু শেষকালে এই যেটা দেখালাম এটা কিন্তু অত্যন্ত টিপিক্যাল একটা কাজ, কারণ প্রত্যেকটাকে টাইপ করে করে আপনাদের লিখতে হবে এবং এটা প্রত্যেক ফর্মেটিভের জন্য একবার করে কিন্তু করতে হবে। প্রত্যেক ফর্মেটিভের জন্য একবার করে মোট 3 বার লিখতে হবে এবং এখানে যা লিখবেন মার্কশিটেও আপনাকে হার্ড কপিতেও কিন্তু একই লিখতে হবে। দুটোর মধ্যে যেন সামঞ্জস্য থাকে, যে কারণে আমি প্রথমেই বলেছিলাম যে ওই হলিস্টিক রিপোর্ট কার্ড ফিল আপ করার ভিডিওটা অবশ্যই দেখবেন। এই ভিডিও শেষেও আপনারা 4 চৌকো আকারে দেখতে পাবেন, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এই হলো সামগ্রিক বিষয়বস্তু। যদি এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আমি সমস্ত দিকগুলোকে যতটা সম্ভব আমি কভার করার চেষ্টা করলাম, ধীরে সুস্থে বলার বোঝানোর চেষ্টা করলাম। তা সত্ত্বেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ভিডিওতে বলবেন, আমি যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।